আমার ব্লাড ক্যান্সার হয়েছে, দেশে আমার কোনো ট্রিটমেন্ট নেই, আমাকে দেশের বাইরে চলে যেতে হবে। এইটা আসলে কেন? 20 or more or 30 প্রফেসরস আছি আমরা ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট করি। 80 to 90% ইনভেস্টিগেশনস এবং ট্রিটমেন্ট আমাদের দেশের হেমাটোলজিস্টের দ্বারাই সম্ভব। বাংলাদেশে ব্লাড ক্যান্সারের পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট সম্ভব? ইয়েস। আমাদের দেশে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট এবং আধুনিক যে থেরাপি আছে সেই সক্ষমতাটা আসলে কতটুকু? এখন তো আমাদের দেশে 6টা সেন্টারে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে। সরকার কিভাবে রোগীদেরকে এই সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে পারে? এটা আমার দেশ, এদেশের মানুষের চিকিৎসার দরকার। আমার এত সুন্দর দেশের মানুষ কেন চিকিৎসা পাবে না? সেভাবে যদি আমরা আগাই তাহলে হবে। বিদেশে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন চিকিৎসা নিতে গিয়ে। একজন প্রফেসরের ছেলের একটা লিম্ফোমা বলে একটা রোগ হয়েছে, সে ওখানে যে কষ্ট পেয়েছে, সেই কষ্ট যখন প্রতিদিনই তার মনে হয়েছে প্রফেসর আলমগীর তো আমাকে এই ড্রাগটাই দিত, তা আমি কেন এসে এখানে 1.5 কোটি টাকা খরচ করলাম। তো সেই জন্য বলি যেন আপনারা কেন বিদেশে যাবেন, বিদেশে যান আপনারা, কিন্তু আমাদের পরামর্শটা নিয়ে যান। দর্শক, স্বাগত জানাচ্ছি রেনেটা পিএলসি প্রেজেন্টস ডিবিএস ওয়েলনেসে। আপনাদের সাথে আছি আমি তামান্না খন্দকার। আর আজকে আমরা কথা বলবো ব্লাড ক্যান্সার রোগীদের অহেতুক বিদেশ ভ্রমণে ঠেকাতে আমাদের আসলে করণীয় কি। আর এই ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন হেমাটোলজিস্ট অধ্যাপক ডাক্তার আলমগীর কবির। কথা বলবো তার সাথে। কেমন আছেন? ভালো আছি, থ্যাঙ্কস তামান্না খন্দকার আমাকে এরকম একটা সময় উপযোগী টপিকসে কথা বলা আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা বলছিলাম যে ব্লাড ক্যান্সার হলেই রোগীরা দেখা যায় যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে, দেশে আমার কোনো ট্রিটমেন্ট নেই, আমাকে দেশের বাইরে চলে যেতে হবে, দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য যেতে হবে। এইটা আসলে কেন? এই কথাটা আসলে একদম একটা মিথ্যা কথা এবং এটা সততার কোনো জাস্টিস নেই, কোনো আঙিনায় বিচার করলে এটা একটা সঠিক কথা না। প্রথমত আমাদের দেশে প্রায় 200 জন মতো রক্তরোগ বিশেষজ্ঞ আছে, যেই স্টার্ট হয়েছে 1979 থেকে, এবং অনেক প্রফেসর লেভেলও আমরা 20 প্রফেসরস আছি, 20 or more or 30 প্রফেসরস আছি আমরা ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট করি। এবং আমাদের ব্লাড ক্যান্সারের এখন আমি বলতে পারবো প্রায় 80 to 90% ইনভেস্টিগেশনস এবং ট্রিটমেন্ট আমাদের দেশের হেমাটোলজিস্টের দ্বারাই সম্ভব। তার মানে কি বাংলাদেশে ব্লাড ক্যান্সারের পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট সম্ভব? ইয়েস, পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব, কিন্তু ওটা যদি জনগণ যদি জানতে চায়, যেন আমরা বলবো যেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার কম, আমাদের রুগীদের এই চিকিৎসা ব্যয় বহন করার ক্ষমতাটা একটু সীমিত আছে। সেজন্য আমরা যখন কিছু বলি তখন এটাকে যাচাই বাছাই করার জন্য অন্যদের সাথে আলাপ করে অন্যরা একটা ভালো উপদেশ দেয় না, ঠিক আছে তুমি যাও না, একটু ইন্ডিয়াতে ঘুরে আসো। কিন্তু এই অন্য মানুষ যে বলে আসলে দুই দিকেই খরচ হচ্ছে, কিন্তু তারা মনে করে যে বিদেশে টাকা খরচ করে ট্রিটমেন্ট নাও মানে সেটা উন্নত চিকিৎসা। আমাদেরও একটা দায়িত্ব হবে, যদি আমরা মনে করি, আমি আগে বললাম 5 to 10% ক্ষেত্রে আমাদের যদি কোনো সমস্যা থাকে, আমাদের নলেজ আমাদের এক্সপিরিয়েন্সের, তো আমাদেরও উচিত যেন বলে দেওয়া যেন এটুকু আমরা পারছি না, এটা তোমরা বহির্বিশ্বে করে আসো। কিন্তু ওগুলোর পরিমাণ এখন একদমই কমে গেছে, আমাদের কিছুই বলতে হয় না, যেন সবই সম্ভব, কিন্তু এই যে সব সম্ভব এটার পরিমাণটা কম, কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আমি বলতে চাচ্ছি যেন ইনভেস্টিগেশনসের ফ্যাসিলিটি একটু কম ছিল এখন থেকে 2-1.5 বছর আগে, কিন্তু এই মুহূর্তে ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি তেমন নাই বললেই চলে। আচ্ছা,
তবে বিদেশে অনেক সময় বিদেশেও মানে ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি আমাদের করার পরেও করা উচিত। তার কারণ হলো কম্পেয়ার করার জন্য। আচ্ছা। কারণ আমরা তো এক জায়গায় বসে থাকতে পারি না, আমরা তো বিদেশের সাথে আমাদের সবসময় একটা সম্পর্ক রাখতেই হবে চিকিৎসার মানটা ডে টু ডে উন্নতি করার জন্য। ওরা যদি অনেক আগায় থাকে আমরা কিভাবে বুঝবো? একটু যদি কানেকশন না থাকে আমাদের, যদি তাহলে তো আমরা বুঝবো না আসলে আমরা কোথায় পিছিয়ে আছি। কোথায় পিছিয়ে আছি। তাহলে বাংলাদেশের ট্রিটমেন্ট তো হচ্ছে, কিন্তু যেটা মাত্রই আমি বলছিলাম যে তাহলে আমরা কোথায় আসলে পিছিয়ে আছি, কতটুকু পিছিয়ে আছি? না, ওই যে আপনি প্রথম যে আমাকে একটা কোশ্চেন করেছেন না, সিএমএল, ওটা আছে ইন্ট্রুসেন্স, আমরা একদম পিছাই না অনেক মাইলয়েড লিউকেমিয়াতে আমরা। তার মানে ব্লাড ক্যান্সারের অনেকগুলো ধরন আছে এবং তার মধ্যে কিছু আছে যেটা পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট বাংলাদেশে সম্ভব। হ্যাঁ, সেগুলো মাল্টিপল মায়োলোমা অ্যাবসলিউটলি আমাদের দেশের সব প্রফেসররা ও সব ডক্টররাই পারে। আমরা যে 200 জন ডক্টর আছে, দেন দ্য এপিএল বলে একটা আছে, খুব একটা ডিভাস্টেটিং ডিজিজ, অ্যাকুট প্রোমাইলোসাইটিক, 100% কিউর আমাদের মোর অর লেস আমাদের 200 ডক্টররা এটা ম্যানেজ করতে পারে। এই জিনিসগুলো মানুষ জানে না, জানলেও মানে কিছু কিছু মানুষ কি আমি জানি না কিছু এটাকে ধরে রাখে, কথাটা বলতে চায় না, কেন আমি বুঝি না। যেন আমি যে দুটা লিউকিমিয়ার কথা বললাম, সিএমএল এবং এপিএল, এটা আমাদের দেশের ডক্টররা একদম 100% অ্যান্ড মাল্টিপল মায়োলোমা অলমোস্ট অল তারা এটা করতে পারে, এটা ফুল ট্রিটমেন্ট তারা দিতে পারে। চিকিৎসক যারা আছেন তাদের প্রতি আমাদের মানে যারা আমরা রোগী আছি তাদের এই যে আস্থাহীনতা, এটা কি বিদেশ যাওয়ার ক্ষেত্রে তার রোগীদের আগ্রহকে বাড়িয়ে তুলছে? বিদেশ যাওয়ার ক্ষেত্রে মানে অনেকগুলো মানে কারণ আছে। তার মধ্যে যদি মানে আমাদের প্রথম কারণ হলো আমাদের খুব সুন্দরভাবে পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে এবং বলতে হবে যে আমরা এই পর্যন্ত পারি, এবং মোর অর লেস 90% ইনভেস্টিগেশন প্রসিডিউর এখন আমাদের দেশে চলে আসছে। তারপর যদি আমি মনে করি যেন আমাদের এই ইনভেস্টিগেশন রিপোর্টগুলো অন্য দেশের সাথে কম্পেয়ার করা উচিত, তখন আপনাকে আমরা বলবো। কিংবা বারবারই একই কথা চলে আসে, এখন খুব কম পেশেন্টকে আমাদের বলার স্কোপ আছে আপনি বহির্বিশ্বে যান ট্রিটমেন্টের জন্য। এটা কি কেবলমাত্র অনেক ব্যয়বহুল সেজন্য? না, ব্যয়বহুল তো অবশ্যই, বিদেশি জাতির যে ট্রিটমেন্ট করলে তো আরো অনেক ব্যয়বহুল হবে। কারণ আমাদের দেশে এখন ধরেন এই মানে হেমাটোলজি ম্যালিগন্যান্সির ট্রিটমেন্ট তো কেমোথেরাপি, টার্গেটিং থেরাপি এগুলো আছেই, যেগুলাতে যেন আগে যে মানুষের ভয় পেত, এখন থেকে 20 বছর আগে যেন সাইটোটক্সিক কেমোথেরাপি দিয়ে চুল উঠে যায়, মানুষের প্যানসাইটোপেনিয়া হয়, মানে সেপসিস হয়, অনেক জ্বর আসে, ওই জ্বর ডক্টররা ভালো করতে পারে না, এই জিনিসগুলো হচ্ছে অ্যাবসলিউটলি উঠে গেছে। আমাদের ডক্টররা নিউট্রোপেনিক সেপসিস, এই যে জ্বর আসা এবং চুল আবার যে রিগ্রোথ করবে সেটাও আমরা বলতে পারি যেন এটা নিয়ে টেনশন করেন, আপনার চুলগুলো উঠে আসবে। হায়ার একেবারে অ্যান্টিবায়োটিক যখন আমরা দেই তখন চুলটা পড়ে যায়, এটা একটা ইফেক্ট পড়ে, বাট এটা আবার রিপেয়ার হয়। অবশ্যই অনেকে মনে করে চুল এটা পড়ে গেছে, এটা যেন কি নাকি একটা হয়ে গেছে, যে আমার খুব বাজে অবস্থা হয়ে গেছে, এরকমটা ভয় পেয়ে যায় অনেক সময় দেখা যায়। আমাদের দেশে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট এবং আধুনিক যে থেরাপি আছে সেই সক্ষমতাটা আসলে কতটুকু? এখন তো আমাদের দেশে 6টা সেন্টারে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা। তার মধ্যে খুব ভালো করছে এভার কেয়ার এবং সিএমএস, ওরা পাশাপাশি খুব ভালো করছে। ইউনাইটেড, আজগর আলী, তারাও খুব ভালো করছে। এবং ঢাকা মেডিকেল কলেজ তো স্টার্টই করছে 2013-তে, এখন আবার নতুন করে রিভাইভ করছে। করোনার সময় একটু সমস্যা হয়ে গেছিল, এটা প্রশাসনিক জটিলতার জন্য, এটা আমি বলবো। তখন আমি ঢাকা মেডিকেল কলেজের হেড ছিলাম, ডিপার্টমেন্টাল হেড ছিলাম। আজকে আমি শুধু বলে একটা মানে খুব অপ্রিয় সত্য কথা বলতেছি, যেন তখনকার ঢাকা মেডিকেল কলেজের ডাইরেক্টরকে আমি বলেছি যেন আপনার সিএমএসে করোনা প্লাস বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন পাশাপাশি চলছে, আমার এখানে হবে না কেন?
আমাদের এখানে শুধু করোনার চিকিৎসা, ট্রান্সপ্লান্ট বন্ধ করে দিয়েছে। এই ট্রান্সপ্লান্ট বন্ধ করে দেওয়ার জন্য এখনকার যারা কাজ করছে তাদের অনেক অসুবিধা হচ্ছে, কারণ একটা সেন্টার 4 বছর 5 বছর বন্ধ থাকলে ওই সেন্টারটা আবার রিভাইভ করতে অনেক সময় লাগে। এগুলো তো পারমিসিভ জিনিস, হঠাৎ করে কিছু হয় না। সরকার কিভাবে রোগীদেরকে এই সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে পারে? সরকার আসলে মানে সবকিছু এইভাবে বলা ঠিক না, মানে এটা আমাদের ট্রেন্ড, আমরা সবকিছু খুব হালকাভাবে দেখি এবং সবকিছু নিজেদের আমার নিজের মতো করে আমি বলি। আসলে সরকারকে আমরা বলি যে তার সে কেন করছে না। হ্যাঁ, আমরা নিজেদের, আমরা কেউ সুন্দরভাবে জিনিসটা গুছায়া কাজ করার অভ্যাসটা আমাদের নষ্ট হয়ে গেছে এবং আমরা সরকারকে মানে দোষারোপ করি, সরকার আবার আমাদের স্পেশালিস্টদেরকে দোষারোপ করে, এই টানাপোড়েনের মধ্যে আছে। কিন্তু দুজনই যদি আমরা একমত হই যেন এটা আমার দেশ, এদেশের মানুষের চিকিৎসার দরকার, আমার এত সুন্দর দেশের মানুষ কেন চিকিৎসা পাবে না, সেভাবে যদি আমরা আগাই তাহলে হবে। কিন্তু একজন একজনকে দোষ দিয়ে একজন আরেকজনকে, এই প্রচারণাটা আসলে আমরা কিভাবে করতে পারি? আমাদের তো মিটিং হয়, মিটিংগুলো হচ্ছে, ওটা কোনো সমস্যা নেই। কিন্তু একটা বলতে এই মুহূর্তে একটা জিনিস মনে হচ্ছে যেন দেখা যাচ্ছে একজন সেক্রেটারি, একজন জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল কোনো একটা ডিপার্টমেন্টে কিছুদিন ছিল, খুব তাড়াহুড়া করে তাকে অন্য এক জায়গায় বদলি করে দিল। কিন্তু উনি 2 বছর 3 বছর জন্য হেলথের এই যে মানে ঝামেলাগুলো জানলেন, এই হেলথের এই প্রবলেমগুলো জানলেন, তারপরে তাকে আবার অন্য ডিপার্টমেন্টে জানতে হচ্ছে। এখানে যে 3 বছর 4 বছর কাজ করলেন, কাজ করে হেলথের যে উন্নয়নের যে তার একটা মননশীলতা তৈরি হলো, ওটা তার আর কোনো কাজে লাগছে না। এভাবে আমাদের ডাক্তারদের ক্ষেত্রেও তাই, যেন একটা ডাক্তারকে 4 বছর ধরে আমার ডিপার্টমেন্টে কাজ করলে আমি তার উপরে অনেক বিশ্বাস রাখতে পারি, তাকে অন্য জায়গায় বদলি করে দিল, তখন তার এই যে 4 বছরের অভিজ্ঞতাটা সেটা কোনো কাজে লাগলো না। শুধু এখন আমরা আমাদের দেশের একটা কালচার হয়ে গেছে, আমরা শুধু চাকরি করি, একটা স্যালারি পাবো, আমাদের সংসার চলবে, পরিবার চলবে, এই স্পিডে আমাদের দেশে আমরা চলি। এখন আমি এই কথাগুলো খুব জোরালোভাবে বলতে পারছি, তার কারণ আমি তো ঢাকা মেডিকেল কলেজে চাকরি করে এসেছি, এখন থেকে 4 বছর আগে ওখান থেকে রিটায়ার্ড করে এসেছে। আমাকে কোনো কাজই করতে ওভাবে গভর্নমেন্ট আমাকে দেয়নি। না দেওয়ার পিছিয়ে আমি বলবো না কারো ব্যক্তিগত কারণ, বলবো না, এটা আমাদের কালচার হয়ে গেছে যেন দেওয়া না দেওয়া, মানে কাজ করার যে পরিবেশ সৃষ্টি না হওয়ার একটা কালচার, এটা কেউ স্পেসিফিকলি কোনো পার্সনস দায়ী না। তার মানে এই বিষয়ে, যে কোনো বিষয়ে আসলে অ্যাওয়ারনেস তৈরি করতে গেলে আমাদের সম্মিলিতভাবে কাজ করা উচিত, তাছাড়া আসলে সম্ভব না। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল যে মাঠ পর্যায়ে আমরা এই সচেতনতাটা নিয়ে, মানে যেন সবাই সচেতন হয়, এটা নিয়ে আমরা কতটা কাজ করতে পারি একদম মফস্বলে, স্কুল, কলেজ, ভার্সিটি? মাঠ পর্যায়ে মানে কি, যেন একটা হলো যেন মিডিয়ার অ্যাটিটিউডটা আরো পজিটিভ হওয়া উচিত ডাক্তারদের প্রতি। আচ্ছা, মানে এই জিনিসটা কিন্তু আপনি অনেক গুরুত্ব সহকারে দেখবেন, দেখা উচিত আমাদের। যেন একদিন একজন সিনিয়র সাংবাদিক বলতেছে যেন ডাক্তাররা কোনো রিসার্চ করে না, এমনভাবে বলতেছে যেন ডাক্তারদের রিসার্চ করার অনেক কিছু আছে, ময়দানে ডাক্তারদের রিসার্চ করার অনেক কিছু আছে কিন্তু করে না। কিন্তু আমি যখন হিলট্রাক্সে চাকরি করেছি 2 বছর, তখন আমি দেখেছি যেন আমার স্টাফকে স্যালারি দেব, আমার ক্লিনারকে বেতন দেব, নাকি আমি রিসার্চ করব। ওরকম পয়সা তো বাংলাদেশ এখন দিতে পারবে না। এটা তো আমাদের যেটাকে বলে সীমিত উন্নয়নের দেশ, সীমিত অর্থায়নের দেশ, সেখানে ওই রিসার্চটা করতে পারছি না ডাক্তাররা বিশ্বমানের। অবশ্যই রিসার্চ করতে পারছি, কিন্তু বিশ্বমানের রিসার্চ করতে পারছি না, এটা শুধু ডাক্তারদের দোষ নয়। আমাকে যদি অর্থায়ন না করা হয়, তা আমি কিভাবে রিসার্চ করব? আমার রিসার্চটা তো বিশ্বমানের হতে হবে। আমাদের স্টুডেন্টদেরকে তো আমরা বিশ্বমানের রিসার্চ দেখাতে হবে, চিকিৎসা দিতে হবে।
এক্ষেত্রে কি সরকারি এবং বেসরকারি হসপিটালগুলোর যে সমন্বয় সেখানে মানে ওই জায়গাটা আসলে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে? অনেক মানে এখন তো কিছু কিছু কাজের জন্য স্বাস্থ্য অর্থনীতি বলতে একটা কথা আছে, এবং ওরা করবে নাকি যেন প্রতি বছরই যেন এই যে আপনার সিএমএল থেকে যদি আবার আসি, সিএমএল এর এই বছরে কত রোগী আছে এবং সামনের বছর আরও কত যোগ হবে, হ্যাঁ, যেটাকে ইনসিডেন্স প্রিভিলেন্স আমরা বলি। তো ওই এই সব মিলে যেটা প্রিভিলেজ, ওই এই সমষ্টিগত রোগীর ট্রিটমেন্ট কস্ট কি হবে, এই ট্রিটমেন্ট কস্টটা গভর্নমেন্ট কতটুকু বেয়ার করবে, মানে আমাদের দেশে যারা খুব রিচ পিপল আছে তারা কতটুকু বেয়ার করবে, এবং আমাদের দেশে যেসব মানে বড় বড় প্রতিষ্ঠান আছে যারা খুব ভালো করেছে তাদেরও আমার মনে হয় যেন আগায় আসা উচিত, যে এইসব আমাদের দরিদ্র জনগোষ্ঠীর জন্য যেন ট্রিটমেন্টটা, মানে আমি বলতে চাচ্ছি যেন টাকা পয়সার অভাবে চিকিৎসা হবে না, এই এখনকার দিনে এটা একটা একটা টোটালি একটা অমানবিক দিক হলো, তাই না? তো এইখানে কিন্তু আমাদের অনেক বিত্তশালী আছে, তারা আমাদের এই যে এই পয়সাটা জোগাড় করতে হবে, এটা তাদের জন্য খুব একটা কিছুই না। দেন 2%, 3% তাদের উন্নয়নের টাকা যদি আমাদের গভর্নমেন্টকে দেয় এবং গভর্নমেন্ট যদি এটা সুন্দরভাবে ব্যয় করে, তাহলে এবং এটা ভালোভাবে ডিস্ট্রিবিউট করা গেলে হ্যাঁ অনেকটাই আমরা রিসার্চ করতে পারবো। রিসার্চ করার আগে রোগীদের ট্রিটমেন্টটা, রোগীরা আমাদের ওষুধগুলো যে সিএমএল এর একটা ওষুধ আছে ওটা আমরা দিতে পারবো জনগণকে, টিকেআই মিউটেশন অ্যানালাইসিস বলে, মিউটেশন বলে টিকেআই, ওই ওষুধটা আমরা জনগণকে দিতে পারি। এখনও 2টা ইয়াতে দেওয়া হয়, ঢাকা মেডিকেল কলেজে, মহাখালী ক্যান্সার ইনস্টিটিউটে। তো ধরেন 10 দিনের 1 মাসের ওষুধ আমরা 10 দিনের দেই, 15 দিনের দেয়, 15 দিন কিনে আনতে বলে। আমাদের মন মানসিকতা আছে, টোটাল নেশনসেরই মন মানসিকতা আছে, কিন্তু এটাকে আরও অ্যাক্সিলারেট করতে হবে, যে কেন 15 দিনের দেবো, আমরা 1 মাসের ওষুধই তাকে দিয়ে দেব। এবং এটা কেন শুধু 2টা সেন্টার, ঢাকা মেডিকেল এবং ক্যান্সার ইনস্টিটিউট হবে, এটা বাংলাদেশের সব গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে স্টার্ট করি, 8-9টা সরকারি মেডিকেল কলেজ আছে, আরও বেশি আছে, 10-11টা, সব ইনস্টিটিউটই যে পাবে, যেভাবে টিবির ওষুধ পাচ্ছে। আমাদের দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এরকম রোগীদের যে গল্পগুলো আছে সেগুলো আমাদের সামনে কেন আসে না, প্রচার হয় না কেন? আমরা শুধু মানে আমি বললাম না, মিডিয়া সবসময় আমাদের নেগেটিভ সাইডটা দেখে, আমাদের পজিটিভ সাইডটাও দেখা উচিত। আমি মানে ওভাবে বলবো না, আমাদের তো এখনকার নতুন গভর্নমেন্ট এসেছে, এই পর্যন্ত আই এম ইজ রানিং 64, এই পর্যন্ত 2টা প্রধানমন্ত্রী শুধু ডাক্তারদের প্রশংসা করেছে, এবং বাংলাদেশি ডাক্তারদের। একটা হলো ইংল্যান্ডের বরিস জনসন, আর একটা হলো সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। আর আমাদের দেশের আর রিসেন্টলি আমি একটা মিডিয়াতে দেখলাম, আমাদের রিসেন্ট যে স্বাস্থ্যমন্ত্রী আছে সে একটা কথা বলেছে, যে আমাদের করোনাতে যে আমরা ম্যানেজ করেছি রোগী, হ্যাঁ, সেটা মানে ওয়ার্ল্ডের কম্পারেবল, বেস্ট গুড তো বলা যায় না এখন, ওই সবচেয়ে গুড ভালো শব্দ হলো কম্পারেবল, মানে আমেরিকানরা যা করেছে আমরা ওদের থেকে খারাপ করি না, কিংবা আমেরিকানরা যা করেছে বাংলাদেশ থেকে খারাপ করে না, এইভাবে এটা বলে কম্পারেবল, মানে আমাদের চিকিৎসাটা অনেক ভালো ছিল। আর আমাদের দেখেন ওখানে মানে 400 ডক্টর করোনা শহীদ হয়েছে, আমরা মানে কয়দিন ওদেরকে নিয়ে কথা বলেছি? না, নেই, খুব কম, এটাকে বলাই যায় না। যেন এই যে এগুলা হলো আমাদের দেশের পিটফল, যেন অতীতকে অনেক অনার করতে হবে। এই জিনিসগুলো যখন একজন চিকিৎসক পূর্ণাঙ্গ অনার পাচ্ছে না, এটা কি তার মন মানসিকতাকেও কোনোভাবে প্রভাবিত করে? অবশ্যই। সে দেখো এবার রিসেন্টলি তো দেখেন 200 জন লোক যাচ্ছে একজন ডক্টরকে পিঠাতে, মারতে, ধরে এগুলা তো মানে সুস্থ মানসিকতার ডক্টররা এটাকে তো ভালো চোখে দেখবে না, তখন সে কয়েকদিন তো না হলেও একটু সে ডিপ্রেস থাকবে, যেন কোন দেশের জন্য কাজ করছি।
অবশ্যই নিজ দেশের জন্য, কিন্তু এরকম যদি 200 জন লোক আমাকে মারতে আসে তাহলে আপনাকে হ্যাঁ, আমি বলবো না যে না আমরা একদম দোয়া তুলসী পাতা, আমাদেরও অনেক প্রবলেম আছে। আমরা মানে রুগীদের সাথে, রুগীদের অ্যাটেন্ডেন্টদের সাথে আরেকটু পোলাইট ব্যবহার করা উচিত। এটা এটা আমি এটা আমার বলার অধিকার আছে, যেহেতু আমি অনেক সিনিয়র একজন লোক। অবশ্যই আপনারা বলবেন, আমরা সেটা শুনবো, এইভাবেই তো আমরা এগিয়ে যাব। বিদেশে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন চিকিৎসা নিতে গিয়ে, এরকমও আছে। এটা বিদেশে প্রতারণা, ওদের সিস্টেমটা খুব বাজে, খুবই বাজে প্রতারণার। তো আমেরিকাতে তো আরো প্রতারণা ধরেন, মানে আমাদের নাম বলার দরকার নেই, একজন প্রফেসরের ছেলের একটা লিম্ফোমা বলে একটা রোগ হয়েছে। সে ওখানে যে কষ্ট পেয়েছে, সেই কষ্ট যখন প্রতিদিনই তার মনে হয়েছে যে মানে আলমগীর তো এটাই দিত, প্রফেসর আলমগীর তো আমাকে এই ড্রাগটাই দিত, আমাকে তো এই আমার ছেলের জন্য এই ড্রাগটাই চয়েস করছে, তো আমি কেন এসে এখানে 1.5-2 কোটি টাকা খরচ করলাম। সেও প্রফেসর, তার একটা ছেলে। তা আমি যেই প্রটোকলটা দিয়ে বললাম যেন স্যার এটাই আপনার ছেলেকে দিবে, তো ওরা ওখানেই উঠে দিয়েছে, কিন্তু ওখানে 2 মাস তাকে এদিক সেদিক ঘোরাঘুরি করতে হয়েছে। তখন সে বলল যেন একটু প্রফেসর আলমগীর তো এটাই দিতে চাইছিল। তো সেই জন্য বলি যেন আপনারা কেন বিদেশে যাবেন, বিদেশে যান আপনারা, কিন্তু আমাদের পরামর্শটা নিয়ে যান, কারণ আমরা তো এখন দেশে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি, 1-2 জন তো না, প্রায় 200 জন আমরা রক্তরোগ বিশেষজ্ঞ। বাংলাদেশে ব্লাড ক্যান্সারের চিকিৎসা হচ্ছে, ভালো ভালো মানে জায়গা ইনস্টিটিউশন তারা করছে, এইটার যে প্রচারণা সেটা এত কম কেন? তারা নিজেরা কেন প্রচার করছে না? মানে আসলে হচ্ছে কি, মানে এটার একটা মানে সুন্দর গল্প আছে। সেটা হলো যে আমরা মাইক্রোস্কোপিস্ট, মানে আগে মাইক্রোস্কোপেতে দেখি, তারপরে চিকিৎসা দিই। তো যারা মাইক্রোস্কোপিস্ট তারা কর্নারিস্ট হয়ে যায়, মানে দেখে যেন ওখানে বসে একটু কাজ করলাম, কাজ করে নিজের পার্সোনাল কাজ করার জন্য, এরপরে বাসায় যে ফ্যামিলিকে সময় দিলাম, কিংবা মিডিয়া কিংবা অন্যদেরকে এত জানালাম না কিছু। এই যে মানে লোকজনদের সাথে কথা না বলা, এবং লোকজনদের সাথে কথা বললেও কোনো লাভ নাই। এই সচিবালয় যে একটা পড়ে আছে, তারা তো মানে আমাদের কথা তেমন শুনে না, এটা স্পষ্ট বলতে হবে। যেন এখন ওখানে যারা কাজ করছে তারা সব আমার জুনিয়র লোকজন, এই জন্যই বলতে পারছি, এরা আমাদের কোনো কথাই শুনে না, উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করে। একটা জিনিস কিনতে দিলে 5টা-50টা চিঠি দিতে হয়, তারপরে চিঠি দেয়। এই যে দেখেন একটা আপনার জিনিস দেখে খুব কষ্ট পাবেন, আমরা কতজন ডাক্তার না, যে প্রায় 60,000 ডাক্তার গভর্নমেন্ট জব করে, কিন্তু আমার একটা গভর্নমেন্ট জব করতে আমার একটা কোড আছে, কোডে তো আমার সব বায়োডাটা আছে, কিন্তু দেখা গেল যে আমি আমার 35 বছর লাইফে 50 বার বায়োডাটা জমা দিয়েছি, তাহলে আমার ওই কোড নম্বরে কি লাভ, আর আবার এই 50 বার বায়োডাটা জমা দেওয়ার কি দরকার আছে? তার মানে ইন ট্রু সেন্স আমরা অনেক পিছিয়ে আছি। বিদেশ নয়, আস্থা হোক দেশের চিকিৎসায়, এই যে একটা বার্তা, এই বার্তাটা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? প্রথমত আমাদের ডক্টরদের মিডিয়ার সাথে, মিডিয়ার যত সবগুলো উইংসের সাথে, যেন আপনি আজকে আমার সাথে কথা বলছেন, তারপরে পেপার যেন সংবাদপত্রের মাধ্যমে, এই সবগুলোর সাথে আমাদের মানে সম্পর্কটা অনেক সুন্দর করতে হবে। কাউকে শুধু দোষারোপ করা চলবে না, ডক্টরদেরও কেমন দোষারোপ করা যাবে না, সাংবাদিকদেরও এমন দোষারোপ করা যাবে না। আমরা তো একজন সাংবাদিকের ভাই অথবা বাবা অথবা বোন, এবং অনুরূপভাবে একজন সাংবাদিকও আমার ভাই আমার বোন, ঠিক আছে? কিন্তু একটা কিছু বলে বাহবা নেওয়াটা দিন মনে হয় আমাদের ওখান থেকে আমাদের চলে আসতে হবে, যাতে রিয়েলিটি যেটা সেটাই যেন আমরা বলতে পারি, যেন এখানে যেখানে ট্রিটমেন্ট হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কিন্তু এত ধীরগতি কেন, সেটাও চিন্তা করতে হবে। তার মানে গণমাধ্যম এই পুরো ব্যাপারটাতে জনসচেতনতা বৃদ্ধিতে কতটা কি কার্যকর ভূমিকা রাখতে পারে, পদক্ষেপ নিতে পারে? কার্যকর। আমাদের তো সবকিছু ইপিআর মাধ্যমে আমাদের সব টিকা দেওয়া হয়ে গেছে না, তারপরে এই যে
সেই টিকা দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে আমাদের তো নাই। তবে এই যে যেন এখন একটা হাম নিয়ে কথা হচ্ছে, আমি কেউ বুঝতে পারি না শিক্ষিত লোকজন এটা নিয়ে কেমন, এটা একটা ভেরিয়েন্ট হতে পারে, নতুবা তো এরকম 500 বাচ্চা বাঁচা যায় না। 500 এই যে ভেরিয়েন্ট একটা নতুন বাইরে হয়েছে, সেটার জন্য রিসার্চ হওয়ার পরে না আমরা বুঝতে পারবো। কিন্তু একটা বাচ্চা মারা গেল, সেটা হামের জন্য মারা গেল বুঝলাম, এবং হামের জন্য মারা গেল এটা বুঝলাম, কিন্তু এই যে ভেরিয়েন্টটা ওই টিকাটা কার্যকারিতা নাও করতে পারে। আমরা পুরানা যে টিকাগুলো দিচ্ছি ভেরিয়েন্ট চেঞ্জ হতে পারে। হ্যাঁ, ভেরিয়েন্ট যেভাবে মাঝে একবার দেখবেন না ডেঙ্গুতে একটা ভেরিয়েন্ট, খারাপ ভেরিয়েন্ট চলে আসছিল, তখন অনেক লোক মারা গেছে। ওরকম ভেরিয়েন্ট আছে, মানে সেরোটাইপ বলি আমরা, এসব সেরোটাইপ চেঞ্জ হলে এরকম হয়। তবে আমি বলছি না যেন আমাদের আরও, মানে আমরা ডাক্তাররা, যেহেতু আমার বলার অধিকার আছে, আমি অনেক সিনিয়র ডক্টর, আমরা ডাক্তারদেরও উচিত যে মানে এইসব বাচ্চাদের প্রতি অনেক সহনশীলতা, অনেক সহমর্মিতা নিয়ে চিকিৎসা করা উচিত। আমি MQK তালুকদারের সাথে কাজ করেছি, মানে ওনারা যেখানে ছিলেন আমাদের কোয়ান্টিটিটা বাড়েছে, কিন্তু কোয়ালিটি নিয়ে আমি এখনো অনেক কষ্টে আছি। এটা হলো লাস্ট কথা। যেন আশা করছি আমাদের কোয়ালিটির সাথে, মানে কোয়ান্টিটির সাথে কোয়ালিটিটাও ভালো থাকবে। আমরা মূলত এই ব্যাপারেই কাজ করতে চাই, জনসচেতনতা বৃদ্ধি করতে চাই, এবং আমাদের যে সহানুভূতিশীলতা, আমরা যে মানুষ এবং আমাদের যে মানবিকতা, সেটা আসলে সুন্দর, মানে দেখাবো যে একটা কি বলে এটাকে, কার্যকারিতা, সেটা দেখানোর খুব সুন্দর একটা ওয়ে হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসার মাধ্যমে আমরা দেখাতে পারি। সর্বশেষ একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস নিয়ে আপনি অনেক কাজ করছেন, এবং আপনার প্রতিটা কথায় আমি বুঝতে পারছিলাম যে আপনি চান প্রতিটা মানুষ সচেতন হোক, আমরা মানবিক হই, আমরা সচেতন হই, যে যার জায়গা থেকে তার দায়িত্বটা সঠিকভাবে সে করুক। তারপরও জানতে চাইবো যে আপনি আরেকটু, মানে আপনার জায়গা থেকে আপনি কি বলতে চান, তাদেরকে কি বার্তা দিতে চান? অনেক কঠিন এবং একটা সুন্দর কোশ্চেন। সেটা হলো কি যেন, আমরা কি রেখে গেলাম, এই কোশ্চেনটা যদি আমরা নিজেকে করি, আমাদের সমস্ত ডক্টররা, আমাদের সমস্ত সিনিয়র ডক্টররা এবং আমাদের ডক্টররা দেখেন, আমি শুধু ডক্টর কমিউনিটিকেই বলি, যেহেতু এই কমিউনিটিতে আমার একটা সম্পৃক্ততা আছে। দেশে প্রায় 1.5 লক্ষ ডক্টরদের মধ্যে আমি একজন। যেন এত একটা সুন্দর চিকিৎসা, এত একটা সুন্দর শিক্ষা আমরা পেলাম, এবং তার মধ্যে ম্যাক্সিমামই আমাদের সাধারণ জনগণের টাকার, মানে আমাদের সাধারণ ঠেলাগাড়ি, আমাদের বলেন ক্লিনার্স, আমাদের রিক্সাওয়ালা, আমাদের ছোট প্রান্তিক চাষি, এদের প্রতি যদি আপনি যখন যত্নশীল না হবেন বাই হার্ট, ততদিন পর্যন্ত আপনি ভালো ডাক্তার হওয়া খুব টাফ। আমি মনে করি যেন আপনাকে প্রত্যেকটা প্রফেশনে, যে আমাদের প্রায় 20 লাখের মতো গার্মেন্টস মা বোনরা আছে, এবং আমাদের এখন উঠাতে পারছি না, এই যে রিক্সা চালক বলেন, প্রান্তিক চাষি বলেন, এদের প্রতিও আমাদের ওরা যেন ট্রিটমেন্টটা সুন্দরভাবে নিতে পারে, কিংবা কোন জায়গায় যাইলে ট্রিটমেন্টটা খুব সুন্দর হবে, এবং এটা যদি আপনি বাই হার্ট যদি আপনি ওগুলো না ঠিক মতো চিন্তা না করেন, তাহলে আমরা আগাতে পারবো না। আমরা শুধু কিছু পেপারসই হবে, কিছু ঘরবাড়ি হবে, কিছু ঘরবাড়ি হবে, আমার সন্তানগুলো ভালো থাকবে, কিন্তু সব সন্তান ভালো না হলে কি লাভ, আপনি বলেন। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, যেন অনেক প্রয়োজনীয় কিছু কথা, মনের কিছু কথা আপনাদের এই স্টুডিওতে আমি বলতে পেরেছি বলে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন রেনেটা PLC প্রেজেন্টস TVS ওয়েলনেস। আমি তামান্না খন্দকার ছিলাম আপনাদের সাথে, আর আজকে আমরা কথা বলেছি ব্লাড ক্যান্সার নিয়ে। অহেতুক বিদেশ ভ্রমণে যারা যাচ্ছেন তাদেরকে ঠেকানোর জন্য আমাদের আসলে করণীয় কি, এ ব্যাপারে আমার সাথে কথা বলার জন্য স্টুডিওতে ছিলেন হেমাটোলজিস্ট অধ্যাপক ডাক্তার আলমগীর কবির। দেখা হচ্ছে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।